আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, যারা এখনো চিন্তিত রয়েছে পরিসংখ্যানের গণসংখ্যা সারণী কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সৃজনশীল এবং এমসিকিউর জন্য। আমি ওই সিস্টেমে বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা আগে দেখো, আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কোন এক শীত মৌসুমে শ্রীমঙ্গলের তাপমাত্রা 31 দিনে দেওয়া রয়েছে। আর সেখান থেকে কতে আমি কোশ্চেন করছি গণসংখ্যা সারণী তৈরি করো, তারপর খতে আমি কোশ্চেন করেছি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তুমি গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে তোমাকে যে বিষয় খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো কি কি? তিনটি বিষয় মনে রাখবা। কয়টি? তিনটি বিষয়। সে তিনটি কি কি? এক নাম্বার তোমাকে মনে রাখতে হবে পরিসর। দ্বিতীয় নাম্বার তোমাকে মনে রাখতে হবে শ্রেণী ব্যবধান। তৃতীয় নাম্বার তোমাকে শ্রেণী সংখ্যা। এই তিনটি বিষয় যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে, আমি বলবো ভাই তোমার জন্য গণসংখ্যা সারণী তৈরি এবং ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি তুমি এক্সপার্ট হবা। এখন দেখো, আমাদের প্রথম কাজ কি? পরিসর বের করব। এটা কিন্তু আমাদের এইগুলো কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে রয়েছে। তাহলে আমাকে পরিসর বের করতে হবে। আচ্ছা, পরিসর জানার জন্য তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস কত? 1। সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা এবং কি রয়েছে? প্লাস 1। এই বিষয়টা তোমাকে আগে মুখস্থ রাখতে হবে। আর সর্বোচ্চ সংখ্যা কোনটা, সর্বনিম্ন সংখ্যা কোনটা, তোমরা দেখে নাও। আমি কোনটাকে বলতেছি। এই জায়গায় সর্বোচ্চ সংখ্যা কোথায় রয়েছে? দেখা যাচ্ছে আমার সর্বোচ্চ সংখ্যা 14 ডিগ্রি, আর সর্বনিম্ন সংখ্যা রয়েছে আমার কত? আমি দেখতেছি 6 ডিগ্রি। তাহলে আমাকে এখানে 14 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি? 6 ডিগ্রি প্লাস কত? 1। তাহলে দেখো, এখান থেকে 14 আর 6 বিয়োগ দিলে হচ্ছে 8। 8 আর প্লাস 1 যোগ করলে কত অ্যান্সার হবে? 9। হ্যাঁ, প্রশ্ন এরকম উপাত্ত দেওয়া থাকবে, আর এই উপাত্তের উপর ভিত্তি করে তোমাকে পরিসর এমসিকিউতে বলবে বের করো। তাহলে তোমাকে মনে রাখতে হবে পরিসর বের করার জন্য তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন প্লাস 1। এটুক জানলেই না। শ্রেণী ব্যবধান, দ্বিতীয় স্টেপ কি আমাদের? শ্রেণী ব্যবধান। আচ্ছা, শ্রেণী ব্যবধান আমরা একটু সৃজনশীলের কথা বলি। যদি সৃজনশীলে কোনো কোনো ক্ষেত্রে কোশ্চেনটাতে দেওয়া থাকে যে শ্রেণী ব্যবধান 3 কিংবা 5 কিংবা 10 ধরে এনে তোমরা সারণী তৈরি করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইজি হয়ে যায়। কিন্তু এখন তো আমাদের কোশ্চেনে ধরে দিয়েছি কি না, তাহলে আমরা দেখব উপাত্ত কতগুলো রয়েছে। আমরা দেখতেছি যে উপাত্তগুলো খুব একটা বেশি কিন্তু নাই, আছে কি ভাইয়া? না। তাহলে সেক্ষেত্রে তোমাকে কত ধরা উচিত? 3 কিংবা 5। তাহলে আমরা সুবিধার ক্ষেত্রে তোমাদের বইকে মিলানোর জন্য আমরা এখানে বললাম 3 ধরে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? 3 ধরে লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে শ্রেণী সংখ্যা আমরা বের করব। তাহলে শ্রেণী সংখ্যা বের করার জন্য তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তারও কিন্তু একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা কি? তাহলে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ কি হবে? শ্রেণী সংখ্যা পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। আচ্ছা, শ্রেণী ব্যবধান অথবা পার্থক্য অথবা ব্যক্তি, এগুলো কোথাও কিন্তু একটু আমরা খেয়াল রাখবো। শ্রেণী আচ্ছা, ব্যবধান। এখন পরিসর আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 9। আর আমরা শ্রেণী ব্যবধান কত? 3। 3 3 কত? 9। আমাদের অ্যান্সার কত আসলো? 3 আসলো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলে দিই, এখানে যদি 3/1 আসতো তাহলে আমরা ধরে নিতাম 4, কারণ আমাদের শ্রেণী সংখ্যা যখন উল্লেখ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা ভাঙ্গা আকারে হবে না, অর্থাৎ আমাদের সারণীগুলো ভাঙ্গা হবে না, পয়েন্ট আকারে হবে না। তার মানে আমাকে পূর্ণাঙ্গ সংখ্যা ধরতে হবে। এখানে যদি আমাদের 4 আসতো, 4.2 আসতো, তাহলে আমরা ধরে নিতাম কত?
আমরা 5 ধরে নিতাম, অর্থাৎ পয়েন্টের পরে যাই আসুক না কেন পরের কাছের সংখ্যাটা আমরা ধরে নিব, এটুকু আমরা খেয়াল রাখবো। তাহলে আমাদের পূর্ণাঙ্গ সংখ্যা রয়েছে আসছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এখন দেখো ভাইয়া, আমরা কিন্তু অলরেডি শ্রেণী সংখ্যা বের বের করে ফেলাইছি। যদি শ্রেণী সংখ্যা বের হয়ে থাকে তাহলে এখন আমাদের কাজ কি হবে, আমরা এই উপাত্তগুলো থেকে এখন আমরা শ্রেণী সংখ্যার যে শ্রেণী ব্যক্তি এবং ট্যালি এবং গণসংখ্যা এই সারণীটা আমরা তৈরি করে দিতে পারবো, খুবই সহজ। তাহলে দেখো, প্রথমে তোমার কাজ কি, প্রথমে তোমার আগে সারণী। আচ্ছা তোমরা বলো তো ভাইয়া, সারণী তৈরি করতে কয়টা আমরা ঘর করব? অটোমেটিকলি আমাদের 3টা চলে আসছে, 3 হবে। তো একটা নাম লিখবো, আমাদের হিসাব বলে কত 3, তাহলে আমরা এখানে নাম লেখার জন্য এটা দিলাম, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, এটুকু আমরা মনে রাখবো। আচ্ছা, আমি এতটুকু লাগবে না আমাদের। আমাদের কি এখানে রবে, আমাদের এখানে লিখলাম আমি শ্রেণী ব্যক্তি, এখানে লিখবো আমি, এখানে লিখে দিই শ্রেণী ব্যক্তি, আর এখানে লিখবো আমরা টেলি। আমরা এখানে কি লিখবো ভাইয়া? টেলি। এখানে লিখবো আমরা গণসংখ্যা। আচ্ছা, এখন দেখো, আমরা অলরেডি সবকিছু ক্লিয়ার করছি। তাহলে প্রথমে আসি, এই শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে আমরা কত কি লিখবো। তোমরা জানো শ্রেণী ব্যক্তি লেখার নিয়ম হচ্ছে নিম্ন সংখ্যা থেকে তার ব্যবধান যত হয় তারপরে সংখ্যা ধরতে হয়। আমরা জানি এখানে উপাত্তর মধ্যে নিম্ন সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 এর ব্যবধান আমরা কত ধরবো? 3, তাহলে 6 7 8 আমরা একটু মনে রাখবো। তাহলে এখানে আমরা 8 ধরবো। আর এখানে যদি আমি রিপিট করি, 8টা যদি আবার রিপিট করি তাহলে আমাদের ব্যবধান হয়ে যাবে 2, এইটুকু খেয়াল রাখবা। যখন আমরা রিপিট করব না, অর্থাৎ এখানে 8 লিখলে রিপিট হয়ে যায়, যখন আমরা রিপিট করব না তখন এইভাবে ধরবো, এখানে 6 7 8 এভাবে ধরবো। দেখো তো কয়টা সংখ্যা হয়েছে? 3টা, তাই শ্রেণী ব্যবধান কত রয়েছে? 3। তাহলে এবার আমরা রিপিট না করলে আমাদের কত হবে? 9। তাহলে 9 10 11 আমাদের হবে কত? 11। এবার কত হবে? 12। 12 থেকে কত হবে? 14। আমরা জানি আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 6 ডিগ্রি থেকে 14 ডিগ্রি, 6 ডিগ্রি সর্বনিম্ন, এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 14 ডিগ্রি। আমি ডিগ্রি দিয়ে লিখলাম। এখন আসি ট্যালি কি? ট্যালি হচ্ছে এখানে কতগুলো সংখ্যা রয়েছে, এই 6 থেকে 8, এই ততগুলো সংখ্যাকে দাগ দিয়ে লেখার নামই হচ্ছে ট্যালি। দেখো তো, আগে আমরা 6 থেকে 8 এর মধ্যে পাচ্ছি কতগুলো? এখানে 14 হচ্ছে না ভাইয়া, এখানে দেখো 11 12 হচ্ছে না, একটা পেয়েছি আমরা, এখানে 8, তারপর আমরা পেয়েছি আরেকটা 8, তারপরে আমরা দেখি তো এবার 7, আবার 6, তারপর 6, তারপর 6, তারপর 6 পেয়েছি, তারপর 6, তারপর 8, তারপর 8, তারপর 7, আমরা অনেকগুলো পেয়েছি। তাহলে আমরা কত পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তাহলে আমাদের ট্যালি কয়টা হবে? আমরা জানলাম যে 11টা হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, 5 যখন লিখবো সব সময় খেয়াল রাখবা, ট্যালি যখন 4 এর পর 5 হবে তখন তার 5 নাম্বার দাগটা বেঁধে দিবা। তাহলে 5 হলো 6 7 8 9 10, কত আমাদের? 11। তাহলে এখানে 10 তো হবে না, আমাদেরকে 8টা 5 হলে আমাদের 8ই বেঁধে দিতে হবে। তাহলে হচ্ছে কত? 11 হয়েছে আমাদের। এখন দেখি আমাদের 9 থেকে 11-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। আমরা ঠিক অনুরূপ ভাবে আবার একটা দাগ দেব, তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি দাগ দিচ্ছি, কিন্তু তোমরা যদি এমনি যদি এক্সপার্ট হয়ে থাকো তাহলে তো আর প্রয়োজন নাই। এখন দেখো, আমরা 9 থেকে আমরা কত খুঁজতেছি? 11। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 একে 13। তাহলে আমাদের ঘর কয়টা হবে? 13টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5 8, 6 7 8 9 10, 1 2 3। আমাদের কয়টা? 13টা। আমাদের ঘর অলরেডি 13টা দেখা দিয়েছে। এখন বাকি হচ্ছে কতগুলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, আর বাকি রইল 6টা,
3 3 3 6 6 আর এখানে 1 রয়েছে, তাহলে 7। তাহলে আমাদের বাকি রইল শুধুমাত্র 7টা, 1টা 2টা 3টা 4টা, এই 5টা 6টা 7টা। তাহলে গণসংখ্যা এখন লিখবো কিভাবে ভাইয়া? তোমরা জানো গণসংখ্যা লেখার নিয়ম রয়েছে এখানে। এই গণসংখ্যা লেখার অর্থাৎ যতগুলো ট্যালি হয়েছে এখানে সংখ্যা আকার লেখার নামই হচ্ছে গণসংখ্যা। তাহলে কয়টা হচ্ছে এখানে? আমরা দেখতেছি এখানে 11টা, এখানে দেখলাম 13টা, আর এখানে লিখলাম 7। তাহলে n সমান সমান আমরা পাচ্ছি 31। আমাদের কত তাপমাত্রা দেওয়া রয়েছে? 31 দিনের তাপমাত্রা, তাই আমাদের 31 রয়েছে। এটা আমাদের কয়ের কোশ্চেন। যদি আমাদেরকে শুধুমাত্র ক্রমযোজিত গণসংখ্যার কথা যদি বলতো, তাহলে অবশ্যই আমাদেরকে এইখানে যেভাবে আমরা করেছি, কেউ ট্যালি চাইলেও করতে পারবে, না করলেও কোনো সমস্যা নাই, তবে ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে তবে করলে ভালো। এখন দেখো, যদি তোমাদের কোশ্চেনটাতে ক্রমযোজিত গণসংখ্যার যদি কথা বলে, তাহলে তুমি কিভাবে সলভ করবা? সেই জন্য শ্রেণী ব্যক্তি অর্থাৎ পরিসর, শ্রেণী ব্যবধান, শ্রেণীর সংখ্যা সবগুলাই ক্লিয়ার থাকবে। শুধুমাত্র একটা ঘর হবে, সেই ঘরটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে কি নাম হবে? ক্রমযোজিত গণসংখ্যা, আমরা সংক্ষিপ্ত লিখতেছি। তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা লেখার নিয়ম কেমন? এই জায়গায় যেভাবে 11 রয়েছে, তাহলে 11 থেকে যাবে 13 আর 11 যোগ করতে হবে। 13 আর 11, 3 আর 1 4, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 24 আর 7 যোগ করলে কত হবে? 31। অর্থাৎ প্রথম কাটা যেভাবে থাকবে সেভাবেই রয়ে যাবে, পরেরটা এটার সাথে যুক্ত হবে, 13 আর 11 যুক্ত করলে 24, আর তারপর 24 আর 7 যোগ হবে, তাহলে 24 আর 7 কত হচ্ছে? 31। এভাবে যদি আরো থাকতো তাহলে আরো হয়ে যেত। আমার মনে হয় তোমরা ক্রমযোজিত গণসংখ্যা বুঝতে পেরেছো। তাহলে গণসংখ্যা সারণী যেভাবে বের করে, ঠিক অনুরূপ ভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করে, তবে শুধুমাত্র একটা নতুন ঘর হবে, সেই ঘরটার নাম হবেই ক্রমযোজিত গণসংখ্যা। আমার মনে হয় তোমরা সকল বিষয় জেনে গেছো। ইনশাল্লাহ পরবর্তীতে তোমরা আমার ভিডিওগুলো আবারও যেগুলো ছাড়বো সেগুলো দেখার চেষ্টা করবে।